আজ থেকে শুরু করোনা টিকার বুস্টার ডোজ দেয়া হবে ফাইজার, অক্সফোর্ড ও মডার্নার ভ্যাকসিন। যাত্রী ও গতি বাড়াতে বদলানো হয় অভিযান 10-এর ইঞ্জিন, আরোহী ছিল দ্বিগুণ, জানালো র্যাব। নারায়ণগঞ্জে বাসে ট্রেনের ধাক্কায় যানজটকে দায়, রেল ক্রসিংয়ে নজরদারি না থাকার অভিযোগ। একাদশ শ্রেণীতে ভর্তি আবেদন শুরু 5 জানুয়ারি। অনলাইনে আবেদন করা যাবে 22 জানুয়ারি পর্যন্ত। মেলবোর্ন টেস্টে ইনিংস ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়ে অস্ট্রেলিয়ার অ্যাশেজ সিরিজ জয়, অভিষেকে 7 উইকেট নিয়ে নায়ক বোল্যান্ড। স্বাগত সকাল 9টার 1 ঘন্টার বিরোধীহীন সংবাদের সঙ্গে আছে আমি ফারহান আলম এবং আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। আজ থেকে সারা দেশে শুরু হচ্ছে করোনা টিকার বুস্টার ডোজ। লাগবে না নিবন্ধন, আগের টিকা কেন্দ্র থেকেই পাঠানো হবে SMS। ষাটোর্ধ্ব সম্মুখ সারি করোনা যোদ্ধা, প্রবাসী যাদের 2 ডোজ টিকা নেওয়ার সময় 6 মাস পেরিয়েছে, তারাই পাবেন বুস্টার। দেশে করোনা টিকা দেয়া শুরু হয় 27 জানুয়ারি। প্রথমে রাজধানী ও পরে শুরু হয় সারা দেশে। এ পর্যন্ত টিকা পেয়েছে 7 কোটির বেশি মানুষ, যা মোট জনসংখ্যার 40%। ওমিক্রন প্রতিরোধে এবার শুরু হচ্ছে বুস্টার ডোজ। দ্বিতীয় ডোজ নেয়ার 6 মাস পার না হলে মিলবে না বুস্টার। জুন পর্যন্ত সারা দেশে টিকা নেয়া 42,89,000 মানুষ আপাতত বুস্টার পাবেন। নিজ নিজ কেন্দ্র থেকে মিলবে বুস্টারের জন্য SMS। নিয়মিত করোনা টিকা 5 জনকে দেয়া হলে অন্তত 1 জনকে বুস্টার দেওয়ার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যেহেতু আমাদের সব ইনফরমেশন রক্ষিত আছে, আমরা যেই কেন্দ্রে টিকা দিয়েছিলেন সেই কেন্দ্র থেকেই তাদেরকে টেক্সট পাঠানো হবে এবং যিনি SMS পাবেন শুধু উনি টিকা দিতে আসবেন। বুস্টারের জন্য 8 বিভাগে প্রশিক্ষণ শেষ করেছে ICT বিভাগ। প্রস্তুত সুরক্ষা অ্যাপ, আপডেট করা হয়েছে টিকা কার্ড। বুস্টার হিসেবে দেয়া হচ্ছে করোনা টিকার 3য় ডোজ, মিলবে সনদও। অ্যান্টিবডি টাইটার যখন কমে যাচ্ছে তাকে অ্যান্টিসিপেট করা হচ্ছে যে আরেকটি টিকা দিলে পরে সে অ্যান্টিবডিটা বুস্ট আপ হবে এবং সে হয়তো প্রোটেক্টেড থাকবে। দেশে অক্সফোর্ড, ফাইজার, মডার্না, সিনোফার্ম ও সিনোভ্যাক 5 ধরনের টিকা দেয়া হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, প্রথম 2 ডোজ যে টিকায় দেয়া হোক, বুস্টার হিসেবে ফাইজারের পাশাপাশি দেয়া যাবে অক্সফোর্ড ও মডার্নার টিকাও। ফলে উপজেলাতেও মিলবে বুস্টার ডোজ। বিভাগীয় পর্যায়ে সিটি কর্পোরেশন, জেলা, উপজেলা সব ক্ষেত্রে আমরা এখন বুস্টার দিতে পারব। ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপের পরামর্শ অনুযায়ী আমরা এখন জানতে পেরেছি যে আমাদের ফাইজার অথবা মডার্না অথবা অ্যাস্ট্রাজেনেকা, এই 3টি ভ্যাকসিনের যে কোনোটি আমরা বুস্টার হিসাবে দিতে পারবো। স্বাস্থ্য বিভাগ বলছে, দেশে টিকার কোনো ঘাটতি নেই, মজুদ আছে 5.5 কোটির বেশি টিকা। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেশি যাত্রী আর দ্রুত গন্তব্যে পৌঁছাতে MV অভিযান 10 লঞ্চে বসানো হয় অনুমোদনহীন শক্তিশালী রিকন্ডিশন ইঞ্জিন। ছিল ধারণ ক্ষমতায় দ্বিগুণ যাত্রী। আগুন লাগার পরে বাজেনি ফায়ার অ্যালার্মও। লঞ্চের মালিক হামজা লালকে গ্রেফতারের পর সোমবার রাতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে র্যাব। ঝালকাঠির সুগন্ধা নদীতে পুড়ে যাওয়া লঞ্চ MV অভিযান 10-এর অনুমোদন ছিল 2টি 550 করে 1100 হর্স পাওয়ারের ইঞ্জিনের, কিন্তু 720 করে 2টি 1440 ইঞ্জিন দিয়ে চলছিল লঞ্চটি, তাও আবার পুরনো রিকন্ডিশন। 8ই ডিসেম্বর ইঞ্জিন পরিবর্তন করে লঞ্চ কর্তৃপক্ষ। পরীক্ষামূলকভাবেও দেখা হয়নি ইঞ্জিনের কার্যকারিতা। দুর্ঘটনার আগের রাতে মাত্র তৃতীয়বারের মতো নদীতে নামে লঞ্চটি। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, বেশি যাত্রী আর দ্রুত গন্তব্যে পৌঁছাতে ইঞ্জিন পরিবর্তন করেছে মালিকপক্ষ। ঘটনার দিন লঞ্চে 420 জন যাত্রীর ধারণ ক্ষমতা থাকলেও ছিল 800-রও বেশি। ঢাকা বা বরগুনা থেকে দেরিতে স্টার্ট করে আর্লি যদি গন্তব্যে পৌঁছানো যায়, সেই ক্ষেত্রে যাত্রীদের ডিমান্ড
তুলনামূলকভাবে বেশি থাকবে। মূলত এই উদ্দেশ্যেই সে অধিক গতিসম্পন্ন ইঞ্জিন জাহাজে স্থাপন করে অনুমোদনবিহীন। অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না লঞ্চটিতে, বাজেনি ফায়ার অ্যালার্মও। যাত্রীদের বিপদে ফেলে পালিয়েছে লঞ্চ কর্মীরা। পর্যাপ্ত পরিমাণে লাইফ জ্যাকেট এবং লাইফ বয় ছিল না। তার জাহাজে যাত্রীদের জন্য কোনো লাইফ জ্যাকেট ছিল না। 22টি লাইফ জ্যাকেট ছিল মূলত স্টাফদের জন্য। 4 জনের মালিকানায় নদীতে নামানো হয় লঞ্চটি। মূল ব্যবস্থাপনা দেখতেন গ্রেফতারকৃত হামজালাল। বাকিদেরও গ্রেফতারে অভিযান চলছে বলে জানায় র্যাব। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঝালকাঠিতে লঞ্চ দুর্ঘটনার সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহিম। রহিম, নিখোঁজদের উদ্ধারে আজও অভিযান চলছে কিনা, আর ডিএনএ পরীক্ষার মাধ্যমে অজ্ঞাত মরদেহের পরিচয় শনাক্তের অগ্রগতি কতটুকু হয়েছে? জি দেখুন, আর অল্প কিছু সময়ের মধ্যেই কিন্তু আসলে ফায়ার সার্ভিসের এবং কোস্টগার্ডের যে উদ্ধার অভিযান তা শুরু হবে। আমরা জানি যে এই লঞ্চ দুর্ঘটনার সময় লঞ্চে আগুন ছড়িয়ে পড়ে এবং অনেকের গায়ে আগুন লেগে যাওয়ার পরে কিন্তু প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়েছিল স্বজন এবং প্রত্যক্ষদর্শীদের, এমনটাই দাবি। সেই সূত্র ধরেই কিন্তু প্রথম থেকেই ফায়ার সার্ভিস, কোস্টগার্ড এবং স্থানীয় স্বজন লোকজনেরাও কিন্তু অভিযান চালিয়ে যাচ্ছে। যেদিনকার লঞ্চটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেই দিন কিন্তু 9 জনকে উদ্ধার করা হয়েছিল এবং গতকালকে একজনকে উদ্ধার করা হয়েছে। সেই ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তার নাম হলো শাকিল। তিনি ওই লঞ্চের বাবুর্চি ছিল। তার বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লায়। ইতিমধ্যে তার পরিবারের স্বজনরা ঝালকাঠি সদর থানায় এসেছে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে। সম্পূর্ণ করে তাদের কাছে লাশ হস্তান্তর করা হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই তার পরিবারের লোকজন তার লাশ নিয়ে কিন্তু সেই বাড়ির উদ্দেশ্যে চলে যাবে। আর সকালে যেহেতু কুয়াশা এবং শীত থাকে, সেক্ষেত্রে কিন্তু সকালে একটু উদ্ধার অভিযান ফায়ার সার্ভিসে পরিচালিত একটু বিলম্ব হয়। আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান শুরু হবে। ইতিমধ্যে কিন্তু আপনারা জানেন যে নদীর আশেপাশে যে সকল জেলে এবং বসতি রয়েছে তাদের কাছে ফায়ার সার্ভিস নাম্বার দেওয়া হয়েছে যে যদি কোনো মরদেহ বেশি উঠে তাদেরকে যাতে জানানো হয়। আর ডিএনএ টেস্টের বিষয়টি হলো, কালকে সিআইডির পক্ষ থেকে ঝালকাঠি পৌর মিনি পার্ক এলাকায় নিখোঁজদের পরিচয় শনাক্তের জন্য ডিএনএ সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি বরগুনাতেও, যেহেতু এই যারা নিহত হয়েছে তাদের সকলের বাড়ি বরগুনাতেও কিন্তু ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে। এই ছিল আসলে এখানকার পরিস্থিতি। নারায়ণগঞ্জে ট্রেন দুর্ঘটনায় রেল ক্রসিংয়ের দুর্বল ব্যবস্থাপনা ও যানজটকে দায়ী করছে নগরবাসী। এছাড়া ট্রেন লাইন ঘিরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও ট্রাফিক ব্যবস্থাকেও দুষছে তারা। নগরবাসীর অভিযোগ, ঝুঁকিপূর্ণ রেল ক্রসিং নিয়েও কর্তৃপক্ষের কোনো নজরদারি নেই। নারায়ণগঞ্জ 1 নম্বর রেলগেট এলাকা ঘেঁষেই ট্রেন স্টেশন, বাস আর লঞ্চ টার্মিনাল। রয়েছে বন্দরঘাটও। এখান দিয়ে প্রতিদিন কয়েক লাখ মানুষের যাতায়াত। 1 নম্বর থেকে 2 নম্বর রেলগেট পর্যন্ত ট্রেন লাইনের 2 পাশ পুরোটাই হকারদের দখলে। এছাড়া পাশেই রয়েছে নগরের প্রধান বাজার, কয়েকটি মার্কেট আর স্কুল কলেজ। আর এই রেল ক্রসিং পার হয়ে কয়েকশো বাস ঢোকে বাস স্ট্যান্ডে। যে গ্যাদারিং অবৈধ যে রেল লাইনের উপর ব্যবসার প্রতিষ্ঠান বসিয়েছে, এটা যদি বন্ধ হয়ে যায় আমার মনে হয় দুর্ঘটনা কমে যাবে। যেন রাস্তা পরিষ্কার থাকে, যেখানটা যে রুট থাকবে। ব্যস্ততম এই এলাকাতে নেই তেমন কোনো ট্রাফিক ব্যবস্থা। নগরবাসীর অভিযোগ, অবৈধ স্থাপনা, যত্রতত্র গাড়ি পার্কিং ও রেলওয়ের গাফিলতির কারণে ঘটেছে ট্রেন দুর্ঘটনা। যানজট, 2 নম্বর হলো ফুটপাত সমস্যা। বিশেষ করে যারা দায়িত্ববান, যারা এই ডিপার্টমেন্টে আছে, যারা যে সমস্ত কর্মকর্তা আছে, তাদেরও ম্যানেজমেন্ট দুর্বলতা এখানে আমি মনে করি যে প্রচণ্ডভাবে আছে। স্টেশন মাস্টারের দাবি, গেটম্যান ট্রেন লাইন থেকে বাস সরানোর চেষ্টা করলেও যানজটের কারণে সরাতে পারেননি তিনি। না, গেটম্যান ঠিকই গেটে ছিল এবং সে যথেষ্ট চেষ্টা করছে এবং গেটটা একে হলো কার্ভ, বাঁকা, সম্পূর্ণটাই নারায়ণগঞ্জের গাড়ি ঢুকতে বাঁকা, এবং 2 নম্বর হলো অতিরিক্ত জ্যাম। এবং যা শুনতেছি কি উনি বলতেছে কি গেট চেষ্টা করছে, গেট ফেলছে এবং বাস ওই মুহূর্তে ঢুকে পড়ছে। ঢাকা নারায়ণগঞ্জ 17 কিলোমিটার রেল সড়কে প্রতিদিন ট্রেন চলাচল করে 10 জোড়া। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেখছেন বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদে আরো যা থাকছে। 4 দিন পরে শুরু হচ্ছে ঢাকা বাণিজ্য মেলা। রাজধানী থেকে দূরে পূর্বাচলে মেলার সাফল্য নিয়ে সংশয়।
এখনও নিশ্চিত হয়নি জাহাজ ভাঙা শিল্পে শ্রমিকদের নিরাপত্তা। 1 দশকে মারা গেছেন 156 জন। মালদ্বীপ সফর শেষ করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলির আমন্ত্রণে 22 ডিসেম্বর 6 দিনের সফরে মালদ্বীপে যান প্রধানমন্ত্রী। তার সফরে দ্বৈত আয়কর বিলোপের চুক্তি স্বাক্ষর, বাংলাদেশ ও মালদ্বীপের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে স্বাস্থ্যসেবা ও চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে একটি সমঝোতা স্মারক নবায়ন করা হয়। দক্ষিণ এশিয়ার দুই দেশের মধ্যে বন্ধুত্বের প্রতীক হিসেবে মালদ্বীপকে 13টি সামরিক যান উপহার দিয়েছে বাংলাদেশ। চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার আবেদনে আইন মন্ত্রণালয় মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে। শীঘ্রই জানানো হবে সরকারের সিদ্ধান্ত। সচিবালয়ে সোমবার এ তথ্য জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। 2 মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 1.5 মাস ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে লিভার সিরোসিস সহ বেশ কয়েকটি জটিল রোগে ভোগায় তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার দাবি জানিয়ে সরকারের কাছে আবেদন করেছেন তার ভাই। খালেদা জিয়ার ভাইয়ের আবেদনে মতামত দিয়ে আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে আইন মন্ত্রণালয়। আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে আবেদনটি যাবে প্রধানমন্ত্রীর দপ্তরে, সেখানেই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। আবেদনটি ব্যাপারে আমাদের আইনি মতামত দিয়ে আমরা এখন এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়ে দিয়েছি। এখন এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাবে। আমি মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীকেও জানিয়ে দিয়েছি যে এই ফাইলটা যাচ্ছে ওনার কাছে। আমার মনে হয় যে এই ফাইলটা মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত যাবে, তারপরে আপনারা সিদ্ধান্ত জানতে পারবেন। অপরাধীর দণ্ড স্থগিতকরণ বা সাজা কমানোর বিষয়ে আইনের 401 ধারার 6টি উপধারা নিয়ে আইনমন্ত্রী তার আগের ব্যাখ্যায় অনড়। আমি আইনের যে ব্যাখ্যা দিয়েছি সেই ব্যাখ্যার সাথে কোনোখানেই আমি দেখি নাই যে তার কোনো জাজমেন্টে আমি দেখি নাই তাই এটার ব্যাপারে কোনো দ্বিমত আছে। তা আমার ব্যাখ্যাটাই সঠিক বলে আমি মনে করি। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় 10 ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় 7 বছরের কারাদণ্ড হয়েছে খালেদা জিয়ার। চতুর্থবারের মতো বেড়েছে তার সাজা স্থগিতের মেয়াদ। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ফেনী 2 আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারী মারা গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান জয়নাল হাজারী। বয়স হয়েছিল 76 বছর। ফেনী 2 আসন থেকে 1986, 1991 ও 1996 সালে টানা 3 বার সংসদ সদস্য হন জয়নাল হাজারী। 1984 সাল থেকে 2004 সাল পর্যন্ত ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। 2019 সালে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হন জয়নাল হাজারী। আজ সকাল 10টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে তার মরদেহে শ্রদ্ধা জানাবে আওয়ামী লীগ। প্রথম অবস্থায় তেমন কিছু শারীরিক জটিলতা ছিল না, হালকা হালকা ছিল। তারপরে ক্রমান্বয়ে আস্তে আস্তে খারাপের দিকে গেছে। ওনার শেষ ছিল ইচ্ছে ছিল ফেনী মাস্টারপাড়া মজিব উদ্যানে ওনারে দাফন করা হোক। সবাই আমাদেরকে বলে গেছে, ফ্যামিলির সবাইকে। এবছরের আলোচিত চরিত্র ছিলেন নায়িকা পরিমণি, তবে কোনো সিনেমার জন্য নয়, ব্যক্তি জীবন নিয়ে। তার করা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যা চেষ্টার মামলায় গ্রেফতার হন ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ ও অমি। তবে 2 মাসের ব্যবধানে বাদী হয়ে যান আসামি। রূপালী পর্দার পরিচিত মুখ পরিমণি, সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ জনপ্রিয় তিনি। 13 জুন হঠাৎ ফেসবুকে ধর্ষণ ও হত্যা চেষ্টার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন। পরে নিজ বাসায় সংবাদ সম্মেলনে দাবি করেন ঢাকা বোট ক্লাবে 9 জুন রাতে ঘটেছে সে ঘটনা। এই অভিযোগে সাভার মডেল থানায় মামলা হলে গ্রেপ্তার হন ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ 5 জন। উদ্ধার হয় মাদকদ্রব্য।
15 জুন তথ্য দিয়ে সহায়তা করতে ডিবি কার্যালয়ে যান পরিমণি। জানান পুলিশের ওপর তার আস্থা ফিরেছে। আমার যে এই শক্তিটা তারা কিন্তু এরপর সিসিটিভি ক্যামেরার ফুটেজে 9 জুন রাতে বনানী থানায় দেখা যায় তাকে। সামনে আসে বোট ক্লাবের ফুটেজও। তাতে দেখা যাচ্ছে অচেতন পরিমণিকে গাড়িতে তোলা হচ্ছে। এর কদিন পর বোট ক্লাবের ভেতরের ফুটেজে অভিযুক্ত নাসিরের সঙ্গে বাকবিতণ্ডায় জড়াতে দেখা যায় পরিমণিকে। গুলশানের অল কমিউনিটি ক্লাবের ফুটেজেও তার ভাঙচুরের দৃশ্য চোখে পড়ে। এর 15 দিনের মধ্যেই ধর্ষণ ও হত্যা চেষ্টা এবং পুলিশের করা মাদক মামলায় জামিন পান ব্যবসায়ী নাসির মাহমুদ। আর 2 মাসেরও কম সময়ে বাদী থেকে আসামি হন এই চিত্রনায়িকা। 4 আগস্ট র‍্যাব তার বাসায় গেলে লাইভে আসেন তিনি। তবে পরে চালানো অভিযানে পাওয়া যায় মিনিবার, উদ্ধার হয় মাদক, বনানী থানায় হয় মামলা। পরিমণিকে গ্রেপ্তারের পর স্ববিরোধী বক্তব্য দিয়ে আলোচনায় আসেন নির্মাতা চয়নিকা চৌধুরী। 6 আগস্ট তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরিমণির বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রথমে থানা পুলিশ, পরে যায় ডিবির দায়িত্বে। তবে 7 আগস্ট ডিবি কর্মকর্তা সাকলাইনের সঙ্গে এই চিত্রনায়িকার ঘনিষ্ঠতার ছবি ফাঁস হলে তদন্ত দায়িত্ব চলে যায় সিআইডির কাছে। 3 দফা রিমান্ড দেওয়া হয় পরিমণিকে। এ নিয়ে পরে হাইকোর্টে ক্ষমাও চান সংশ্লিষ্ট বিচারক। মামলার তদারক কর্মকর্তাকে পাঠানো হয় বাধ্যতামূলক অবসরেও। শুরুতে কেউ পাশে না থাকলেও পরে পরিমণির মুক্তির দাবিতে হয় মানববন্ধন। গ্রেপ্তারের 26 দিন পর 1 সেপ্টেম্বর জামিনে মুক্ত হন তিনি। বাইরে এসেই হাতের লেখা দিয়ে আসেন আলোচনায়। 6 সেপ্টেম্বর পরিমণির করা ধর্ষণ ও হত্যা চেষ্টার মামলা তদন্ত শেষে আদালতে অভিযোগ জমা দেয় পুলিশ। 13 ডিসেম্বর তা আমলে নিয়ে বিচার শুরু করে আদালত। পরিমণির বিরুদ্ধে করা মাদক মামলার তদন্ত শেষেও 15 নভেম্বর অভিযোগপত্র দিয়েছে সিআইডি। এর অভিযোগ গঠন হতে পারে নতুন বছরের 2রা জানুয়ারি। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মহামারীর বছর 2021 নানা কারণে বছরটি আলোচিত। মহামারীর কারণে বহুল আলোচিত ঘটনার জন্য মানুষের কাছে বিদায়ী বছর 2021 সাল স্মরণীয় হয়ে থাকবে। সংক্রমণ বাড়ায় দেশে 14 এপ্রিল জারি হয় সর্বাত্মক লকডাউন। পরে স্থবির জনজীবন, অর্থনীতি স্বাভাবিক করতে 11 আগস্ট সব ধরনের বিধিনিষেধ তুলে দেয় সরকার। শেষ হতে যাচ্ছে ঘটনাবহুল বছর 2021। বছর জুড়ে ছিল প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারীর খবর। সারা বিশ্বের মতো লকডাউনের বিধিনিষেধের মধ্যে ছিল দেশের মানুষও। করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে 5 থেকে 11 এপ্রিল পর্যন্ত প্রথম লকডাউনে 18 দফা বিধিনিষেধ দেয় সরকার। পরে তা 2 দিন বাড়িয়ে 13 এপ্রিল পর্যন্ত করা হয়। সে সময় সরকারি বেসরকারি অফিস, শিল্প কারখানা, গণপরিবহন চালু ছিল। এরপর 14 এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনে সব অফিস ও পরিবহন বন্ধের পাশাপাশি বাজার, মার্কেট, হোটেল, রেস্তোরাঁ সহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ হয়। তবে স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকে উৎপাদনমুখী শিল্প কারখানা। আর লকডাউনের মধ্যে ব্যাংকের লেনদেনের সময় নির্ধারণ করা হয় সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। এরপর দফায় দফায় বাড়ানো হয় লকডাউনের বিধিনিষেধ। এতে বিপাকে পড়ে নিম্ন আয়ের মানুষ। পরিবহন, হাটবাজার, মার্কেট, হোটেল, রেস্তোরাঁ সহ বন্ধ হওয়ায় কাজ হারায় অনেকেই। কাজ না থাকায় রাজধানী ছেড়ে অনেক মানুষ চলে যায় গ্রামে। তবে লকডাউনের শুরু থেকে এর বিরোধিতা করে ব্যবসায়ীরা। পাশাপাশি জনজীবনের স্বস্তি ফেরাতে রাজনৈতিক সহ নানা মহল থেকে দাবি ওঠে লকডাউন প্রত্যাহারের। এরপর 11 আগস্ট থেকে কঠোর লকডাউন তুলে নিয়ে স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা দেয় সরকার। গণপরিবহন সহ সমস্ত সরকারি বেসরকারি অফিস, আদালত, শপিং মল, রেস্টুরেন্ট সব খুলে দেয়া হয়। স্বাভাবিক হয় জীবনযাত্রা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে 30 ডিসেম্বর। আর একাদশ শ্রেণীতে ভর্তি আবেদন শুরু 5 জানুয়ারি। অনলাইনে আবেদন করা যাবে 22 জানুয়ারি পর্যন্ত। ক্লাস শুরু মার্চে। 14 থেকে 23 নভেম্বর পর্যন্ত চলে এসএসসি ও সমমান পরীক্ষা। এবার 22,27,000 শিক্ষার্থী গ্রুপ ভিত্তিক 3টি বিষয়ে পরীক্ষা দিয়েছে। পরীক্ষা শেষ হওয়ার 1 মাসের মধ্যে ফল প্রকাশ করার কথা ছিল। বোর্ড বলছে
ফল প্রস্তুতের সব কাজ শেষ, প্রকাশ হবে ডিসেম্বরেই। 11টা বোর্ডের ফল, এসএসসি এবং এর সমমানের যে অন্যান্য পরীক্ষা আছে, কারিগরি বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড, এই সবার পরীক্ষার ফলাফল একসাথে ঘোষণা করবে। ফল প্রকাশের পর 5 জানুয়ারি থেকে শুরু হবে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন, চলবে 22 জানুয়ারি পর্যন্ত। ফেব্রুয়ারির 20-22-এর ভিতরে আমাদের সমস্ত প্রক্রিয়া শেষ হয়ে যাবে, যাতে মার্চের 1 তারিখ থেকে ছেলেমেয়েরা একাদশ শ্রেণী ক্লাস শুরু করতে পারে। শিক্ষকরা বলছেন, নতুন শিক্ষাবর্ষে স্বাভাবিক ক্লাস চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এসএসসি রেজাল্ট ঘোষিত হওয়ার সাথে সাথেই স্বল্পতম সময়ের মধ্যে যদি এইচএসসির ভর্তির কার্যক্রমটা সমাপ্ত করা হয় এবং যদি ক্লাসগুলো ওপেন করে দেওয়া হয়, তাহলে করোনার যে অপূরণীয় ক্ষতিটা হলো, সে ক্ষতি হয়তো অনেকটা পুষিয়ে নেওয়া সম্ভব হবে। একাদশ শ্রেণীর ভর্তিতে রাজধানীতে সর্বোচ্চ 8,000 টাকা নির্ধারণ করেছে শিক্ষা বোর্ড। বোর্ড বলছে, এবার যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবে তাদের সময়ের যে পরিমাণ ক্ষতি হয়েছে সেটি পূরণ করতে নতুন রুটিন করা হচ্ছে। প্রয়োজন হলে অতিরিক্ত ক্লাস নিয়ে ক্ষতি পোষানো হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুবাই থাকা শীর্ষ সন্ত্রাসী জিসান, তার ভাই শামীম ও কারাগারে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছক্কা মামুন গড়ে তোলে 7 জনের ক্যাডার বাহিনী। এরা বাড্রা, ভাটারা, রামপুরা ও বনানীর ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে। সম্প্রতি বাড্রায় এক জেনারেটর ব্যবসায়ী চাঁদা না দেয়ায় তাকে গুলি করে হত্যার চেষ্টার অভিযোগ ওঠে। ওই মামলায় বান্দরবান ও রামপুরায় অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও ইয়াবা সহ 7 জনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। 12 নভেম্বর রাজধানীর বাড্ডার জেনারেটর ব্যবসায়ী শহীদুল ইসলাম টুটুলকে ফোনে সন্ত্রাসী পরিচয় দিয়ে চাঁদা দাবি করা হয় 5 লাখ টাকা। টাকা না দেয়ায় প্রতিষ্ঠানের সামনে গুলিও ছোড়ে সন্ত্রাসীরা। বাড্ডা থানায় মামলার পর ডিবির তদন্তে হাতে আসে সিসিটিভি ফুটেজ, যেখানে গুলি করে পালানোর দৃশ্য ধরা পড়ে। ফুটেজ পর্যালোচনা করে রামপুরায় অভিযান চালিয়ে অস্ত্র ব্যবহার করে গুলি করা সন্ত্রাসী মোহাম্মদ নাসিরকে গ্রেপ্তার করে ডিবি। তার তথ্যে বান্দরবানের দুর্গম এলাকা ও বাড্ডায় অভিযান চালিয়ে একে একে 6 জনকে গ্রেপ্তার করা হয়। আমি তো অস্ত্রটা নিয়েছি সাবুদ্দিন বর্তি, আর অস্ত্রটা আমি দিয়েছি রামপুরা টিভি সেন্টারের সামনে। জীবনবার কাছে আমি ওটা জমা দিছি অস্ত্রটা, 9 বাই, তারপর আমার 2000 টাকা দিয়েছে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে ডিবি জানতে পারে এরা সবাই শীর্ষ সন্ত্রাসী জিসান ও তার ভাই শামীম এবং কাশিমপুর কারাগারে ফাঁসির দণ্ড পাওয়া ছক্কা মামুনের ক্যাডার। ছক্কা মামুন কারাগারে বসে ও জিসান দুবাই বসেই হোয়াটসঅ্যাপে এদের সঙ্গে যোগাযোগ করে। এ বাহিনীর অন্যতম জালাল। এই জালালই ব্যবসায়ীদের সন্ধান দেয়, আর জিসান দুবাই বসে সোহানের কাছে অস্ত্র সরবরাহ করে। জীবন, ওমর, ইমন, নাসিরকে দিয়ে গুলি চালিয়ে ভয়ভীতি দেখায়। চাঁদার টাকার হিসাব রাখে আসলাম নামের আরেকজন। ব্যবসায়ী, বাড়িওয়ালা এবং ঠিকাদারদেরকে চাঁদার জন্য হুমকি দিয়েছে। চাঁদা প্রদান না করে একজন ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানে 1 রাউন্ড গুলি করে পালিয়েছে তারা। নিয়মিত এই মামলায় ছায়া তদন্ত আমরা করি। গোয়েন্দা পুলিশ বলছে, এ বাহিনী পূর্ব বাড্ডার ব্যবসায়ীদের কাছে চাঁদা আদায়ে ব্যর্থ হলেও বেশ কয়েকটি চাঁদাবাজির ঘটনায় সফল হয়। সেসব টাকা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারার পাশাপাশি জিসান ও ছক্কা মামুনকেও পাঠিয়েছে তারা। বিভিন্ন ডিভাইস আমরা অ্যানালাইসিস করে দেখেছি, তাদের সাথে নিয়মিতভাবেই ওই কারাগারে 2 জনের সাথে তাদের যোগাযোগ হয় এবং যাদের দোষী তাদের সাথেও যোগাযোগ হয়। এই যোগাযোগের মাধ্যম মূলত হয় মোবাইল ফোনের মাধ্যমে। এ বাহিনী ছাড়াও জিসানের অন্য কোনো বাহিনী চাঁদাবাজি করছে কিনা সেটিও খতিয়ে দেখছে গোয়েন্দা পুলিশ। আমরা সংশ্লিষ্ট যে কারাগারে তাদের সাথে আমরা এই বিষয়গুলি নিয়ে আমরা কাজ করব পরবর্তীতে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজারে পর্যটককে ধর্ষণের কথা স্বীকার করেছে মামলার প্রধান আসামি আশিক। গ্রেফতারের পর সংবাদ সম্মেলনে র্যাব জানায়, কক্সবাজারে পর্যটকদের টার্গেট করে নানা অপকর্ম করত তার সহযোগীরা। তার ব্ল্যাকমেইলের শিকার ওই এলাকার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। তার বিরুদ্ধে রয়েছে অন্তত 12টি মামলা। 23 ডিসেম্বর এক নারী কক্সবাজার সদর মডেল থানায় দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা করেন। স্বামী সন্তানকে জিম্মি করে ওই নারীকে ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়। আদালতে জবানবন্দিতে ওই নারী অভিযোগ করেন, আশিকের নেতৃত্বে 3 জন প্রথমে ঝুপড়ি চায়ের দোকানে নিয়ে তাকে ধর্ষণ করেন। এরপর তার স্বামী ও 8 মাসের সন্তানকে হত্যার ভয় দেখিয়ে কলাতলির জিয়া গেস্টিনে নিয়ে দ্বিতীয় দফায় তাকে ধর্ষণ করা হয়। এই মামলার প্রধান আসামি মোহাম্মদ আশিককে মাদারীপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, আশিক গত 1 দশক ধরে কক্সবাজারে অপরাধের অভয়ারণ্য গড়ে তুলেছে। তার গ্যাংয়ের
রয়েছে অন্তত 30 জন সদস্য। সে এই পর্যটন এলাকায় বিভিন্ন হোটেল ম্যানেজারদের সাথে যোগসাজশে যারা বিভিন্ন সময় পর্যটক আসতো সুযোগ বুঝে তাদেরকে ফাঁদে ফেলে ব্ল্যাকমেল করত। র‍্যাব বলছে বিভিন্ন হোটেল ম্যানেজারদের সাথে সম্পর্ক স্থাপন করে পর্যটকদের ফাঁদে ফেলে টাকা আদায় করত আশিক ও তার গ্যাংয়ের সদস্যরা। তার বিরুদ্ধে বিভিন্ন হোটেলের কক্ষ দখল করার অভিযোগ পেয়েছে র‍্যাব। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর ফলে 22 তারিখে সন্ধ্যার দিকে লাবণী বিচ এরিয়া থেকে ভিকটিমের স্বামী এবং সন্তানের সামনে থেকে তাকে সিএনজিতে করে অপহরণ করা হয়। পরবর্তীতে তাকে এই গ্রেফতারকৃত আশিক তাকে ধর্ষণ করে। আশিক সরাসরি কোনো দলীয় রাজনীতির সাথে জড়িত না থাকলেও ছদ্মবেশে বিভিন্ন দলের আশ্রয়ে ছিল। ধর্ষণের পর আত্মগোপনের জন্য দাড়ি ও ভ্রু কেটে ফেলে সে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বছর জুড়ে ঊর্ধ্বমুখী নিত্য পণ্যের দাম। বাড়তি দামের তালিকায় যুক্ত হয়েছে একের পর এক পণ্য। সবচেয়ে বেশি ভুগিয়েছে ভোজ্য তেল ও চিনির বাড়তি দাম। সরকারিভাবে মূল্য বেঁধে দিলেও তাতে সুফল মেলেনি, বরং ব্যবসায়ীদের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে বলে অভিযোগ ভোক্তাদের। নতুন বছরেও পরিস্থিতির উন্নতির আশা দেখছেন না তারা। করোনা পরিস্থিতির মধ্যে কমেছে অনেকের আয়। এর মধ্যে জনজীবনে বাড়তি চাপ তৈরি করেছে নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি। কেবল নিম্ন আয়ের মানুষই নয়, নিত্যপণ্যের দামে নাকাল হতে হয়েছে মধ্যবিত্তদেরও। বাজার খরচে কাটছাট করতে হয়েছে অনেককেই। যাদের মধ্যবিত্ত ফ্যামিলি তারা আমাদের অবস্থা আসলে আমাদের যে পরিমাণে আমাদের ইনকাম সেই থেকে আমাদের আসলে বাজারের পরিস্থিতি খুবই খারাপ। বছর জুড়েই ভোগান্তিতে ফেলেছে ভোজ্য তেলের দাম। খোলা সয়াবিনের লিটার উঠেছে 145 টাকায়, বোতলজাত তেল কিনতে গুনতে হয়েছে 160 টাকা পর্যন্ত। চিনির কেজিও উঠেছে 100 টাকায়। কেজিতে 10 টাকা পর্যন্ত বেড়েছে ডাল, আটা, ময়দার দামও। স্বাভাবিকভাবে তো আমরা চাই যে মানে নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আছে যেমন তেল, চিনি, ডাল, এই দামগুলো যেন আগের অবস্থায় ফিরে আসে, এটা সবাই চাই। কারণ অস্বাভাবিকভাবে, বিশেষ করে তেলের দামটা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। বিদেশ থেকে আমদানি করেও লাগাম টানা যায়নি চালের দামে। সরু কিংবা মোটা সব ধরনের চাল কিনতে কেজিতে 2 থেকে 5 টাকা পর্যন্ত বেশি গুনতে হয়েছে ক্রেতাকে। বাজারে নিত্যপণ্যের চড়া দাম থেকে স্বস্তি পেতে অল্প আয়ের মানুষের ভরসা ছিল টিসিবি ট্রাক, কিন্তু এতেও দেখা গেছে চাহিদার তুলনায় পণ্যের সংকট। আগে ছিল অল্প দাম, এখন সে যে টাকা আমরাই পাই বাজারে সব তুলতে পারি না। জিনিসের দাম একটু কমে যায়, ইয়ে থাকে তাহলে আমাদের জন্য ভালো। বাড়তি দামের জন্য আন্তর্জাতিক বাজারে পণ্যের উচ্চ মূল্যকে দুষছে বাণিজ্য মন্ত্রণালয়। ভোক্তাদের কোনো সুখবর দিতে না পারলেও বাজার নিয়ন্ত্রণে তদারকির উদ্যোগের কথা বলছেন কর্মকর্তারা। জানুয়ারি থেকে যে জিনিসটা হলো যে প্রথমত টিসিবির যে অপারেশন, এটা আমরা আরও এক্সপ্যান্ড করছি। আমাদের আস্তে আস্তে এটা আপনাদের এখন আমরা সর্বশেষ গত রোজাতে আমরা 500 ট্রাকে আমরা টিসিবি অপারেশন করেছিলাম। এবার এটা বৃদ্ধি করে আমরা 700 থেকে 800 ট্রাক আমরা টিসিবির অপারেশনে থাকবে। বছরের মাঝামাঝি আলু, পেঁয়াজ, মুরগির দাম বাড়লেও শেষ দিকে তা কমে আসে। সবজির দাম সারা বছর গড়ে 60 টাকা কেজিতে কেনা গেলেও বছর শেষে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় কিছুটা স্বস্তি পাচ্ছে ক্রেতা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কয়েকদিন পরে শুরু হতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। পূর্বাচলের স্থায়ী প্রদর্শনী কেন্দ্রে মাসব্যাপী আয়োজনে এখন চলছে জোর প্রস্তুতি। যদিও ঢাকা থেকে বেশ খানিকটা দূরে মেলা কতটা জমবে তা নিয়ে সংশয়ে অংশগ্রহণকারীরা। এজন্য ক্রেতা আকৃষ্ট করতে ভিন্নধর্মী উদ্যোগ নিচ্ছেন তারা। পহেলা জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বাণিজ্য মেলার প্রস্তুতির কাজ চলছে পূর্বাচলের স্থায়ী প্রদর্শনী কেন্দ্রের ভেতরে বাহিরে। কয়েকদিনের মধ্যেই প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী স্টলের অস্থায়ী কাঠামো তৈরির কাজে ব্যস্ত শ্রমিকরা। স্টল, মিনি প্যাভিলিয়ন মিলে এবার 225টি প্রতিষ্ঠান অংশ নিতে যাচ্ছে, যার মধ্যে থাকবে তুরস্ক, ভারত, থাইল্যান্ড সহ কয়েকটি দেশের 15টি স্টল। আমি গত 10 বছর ধরে বাণিজ্য মেলায় অংশ নিচ্ছি। এবার নতুন জায়গায় মেলা হতে যাচ্ছে। এটি একটি আন্তর্জাতিক মানের প্রদর্শনী কেন্দ্র। আশা করি ভালো বেচাকেনা হবে, ক্রেতারাও ভালো অভিজ্ঞতা পাবেন। পুরানো মেলা প্রাঙ্গণ আগারগাঁওয়ের তুলনায় আয়তনে অনেক ছোট হওয়ায় এখানে সুবিশাল প্যাভিলিয়ন থাকছে না। বড় বড় পণ্য প্রদর্শনীর চেয়ে ব্যতিক্রমী উপায়ে প্রচারের উদ্যোগ নিচ্ছে ফার্নিচার খাতের প্রতিষ্ঠানগুলো।
ফার্নিচার থাকবে না, শুধু ফার্নিচারের আর্কিটেক্ট কিছু কাজ থাকবে এখানে। সামনে হচ্ছে যে একটা বড় এই যে এলইডি টিভি থাকবে, যাতে আমাদের ডিসপ্লে আর্টিকের কিছু ডিসপ্লে দেখানো হবে এখানে। বরাবরই ইলেকট্রনিক্স পণ্য বাজারজাতকারীরা বিশাল দৃষ্টিনন্দন প্যাভিলিয়ন স্থাপন করে, কিন্তু এবার তারাও হাঁটছে ভিন্ন পথে। আগে যেমন মাল্টি স্টোরেজ অনেক হতো, ওটা মিস করতো, কারণ ওটা এখন করার এখানে সুযোগ নেই। যারা সাধারণ দর্শনার্থী তাদের জন্য আসলে এই পূর্বাচলের মতো জায়গা আসার যে ফ্যাসিলিটি, সেটা কতটুকু এনশিওর হবে এখনও সেটা নিয়ে আমরা কিছুটা দ্বিধাদ্বন্দ্বে আছি আর কি। রাজধানী ঢাকা থেকে ৩০০ ফুট নতুন রাস্তা ধরে পূর্বাচলের শেষ প্রান্তে যেতে সময় লাগে ১ ঘন্টা বা তারও বেশি। বাণিজ্য মেলার জন্য তৈরি করা স্থায়ী প্রদর্শনী কেন্দ্রে পৌঁছাতে পার হতে হয় নির্মাণাধীন রাস্তা। এমন বাস্তবতায় মেলা কতটা ক্রেতা দর্শনার্থী টানতে পারবে সে প্রশ্ন ছিল ইপিবির কাছে। রাস্তাটা অনেকাংশে হয়ে গেছে, আশা করি যে মেলার শুরুর আগেই এটার একটা ভালো পর্যায়ে চলে আসবে, যেন জনগণের যেন মেলা প্রাঙ্গণে যেতে তেমন কোনো অসুবিধার সৃষ্টি না হয়। রপ্তানি উন্নয়ন ব্যুরো এবার ৩ কোটি টাকায় বাণিজ্য মেলার টিকিটের ইজারা দিয়েছে। সেই সাথে স্টল ও প্যাভিলিয়নের সংখ্যা আগের চেয়ে অর্ধেকের কম হওয়ায় মেলা থেকে কমবে ইপিবির আয়ও। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাহাজ ভাঙা শিল্পে এখনও নিশ্চিত করা যায়নি শ্রমিকের নিরাপত্তা। নানা উদ্যোগের পরও 1 বছরে স্ক্র্যাপ জাহাজ ভাঙতে গিয়ে মৃত্যু হয়েছে 13 জনের, আহত অর্ধশত। পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা না নেয়া, ঠিকাদারি ব্যবস্থা, মালিক ও তদারকির দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর উদাসীনতার কারণে নিরাপদ কর্মপরিবেশ তৈরি হচ্ছে না বলে মত সংশ্লিষ্টদের। স্ক্র্যাপ জাহাজ কাটতে গিয়ে গত শনিবার চট্টগ্রামের সীতাকুণ্ডের যমুনা শিপইয়ার্ডে দগ্ধ হন 2 শ্রমিক, আহত হন বেশ কয়েকজন। এমন দুর্ঘটনা জাহাজ ভাঙা শিল্পে নিয়মিত। বেসরকারি সংস্থা ইপসার হিসাবে 1 দশকে এই খাতে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 156 জনের, যার মধ্যে চলতি বছর মারা গেছেন 13 জন। টেকনিক্যাল এবং আপনার ইনক্লুসিভ ট্রেনিং দরকার, যাতে আপনার শ্রমিকরা আরও বেশি দক্ষ হয় এবং আরও বেশি নিরাপদভাবে কাজ করতে পারে, যেটার মাধ্যমে গ্রিন শিপ রিসাইক্লিং এনশিওর হবে। শ্রমিক নেতারা বলছেন, জাতীয় ও আন্তর্জাতিক মানদণ্ড মেনে কাটার আগে জাহাজকে বর্জ্য, বিষাক্ত গ্যাস ও বিস্ফোরক মুক্ত করার কথা থাকলেও এসব মানা হয় না। পাশাপাশি কম মজুরিতে শ্রমিক পেতে পর্যাপ্ত প্রশিক্ষণ ছাড়া নিয়োগে বাড়ছে দুর্ঘটনা। 3 বছর হয়ে গেল এটার প্রায় শেষ হয়েছে, এবং মালিক পক্ষের প্রতিনিধি ছিল, শ্রমিক পক্ষের প্রতিনিধি ছিল, কিন্তু এটা কার্যকর মালিকরা কোনো সময় করবে না। যদিও শ্রমিকদের সুরক্ষায় আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়ানোর কথা জানাচ্ছেন কারখানার মালিকেরা। অনেক এফোর্ট দিচ্ছি আগের থেকে বেশি, যাতে অ্যাক্সিডেন্ট কমানো যায় এবং অ্যাক্সিডেন্ট যাতে শূন্যর কোটায় আনা যায়। এটার সাথে আমরা শিল্প মন্ত্রণালয়ের সাথে একসাথে কাজ করছি, এবং আপনি জেনে খুশি হবেন যে সরকার একটি শিপ রিসাইক্লিং বোর্ড করেছে। বেলজিয়াম ভিত্তিক গবেষণা সংস্থা শিপ ব্রেকিং প্ল্যাটফর্মের হিসাবে চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী 582টি জাহাজ ভাঙা হয়েছে, যার মধ্যে 197টি জাহাজই ভাঙা হয়েছে বাংলাদেশে। দেশে এই শিল্পে কাজ করছেন 25,000 শ্রমিক। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। অবৈধ দখল আর দূষণে বিলুপ্তির পথে ময়মনসিংহের ঐতিহ্যবাহী মাকড়জানি খাল। প্রতিদিনই চলছে খালের জায়গা দখলের মহা উৎসব। গড়ে তোলা হচ্ছে একের পর এক বহুতল ভবন। কম করে হলেও শতাধিক ভবনের পেটে চলে গেছে খালটি। নগরীর বিদ্যাময়ী স্কুলের পেছনের সড়ক ঘেঁষে বয়ে চলেছে শতবর্ষের ঐতিহ্যবাহী মাকড়জানি খাল। 20 বছর আগেও নগরীর প্রাণের উৎস ছিল খালটি। নানা প্রজাতির দেশি মাছের ছিল অবাধ বিচরণ। নতুন বাজার রেল ক্রসিং সংলগ্ন মাকড়জানি খাল ভরাট করে স্থানীয় আব্দুর রহিম তৈরি করছেন 7 তলা ভবন। এর সীমানা প্রাচীরের পুরোটাই খালের ওপর। একইভাবে মেদিনী হাই টাওয়ার সহ কমপক্ষে শতাধিক বহুতল ভবনের দখলবাজিতে বাধাগ্রস্ত হচ্ছে পানি প্রবাহ। এদিক দিয়ে একটা রাস্তা ছিল, ওই রাস্তাটা এই যে এদিক দিয়ে বাউন্ডারি দিয়ে বদ্ধ করে দিছে, আবার এদিক দিয়ে হলো আপনার এই যে বিল্ডিং করে লাগছে। ছোট থেকেই দেখতেছি এদিক দিয়ে রেল লাইন আছিল, রেল লাইন উঠানো, প্লাস সবাই জায়গা জমি দখল করে নিজেদের মতো চলতেছে। কর্তৃপক্ষ অচিরে এই খালটাকে সংস্কার করা প্রয়োজন, যেহেতু আমরা ওয়াটার সোর্স যে ময়মনসিংহ যে মেট্রো এলাকার মধ্যে যে ওয়াটার সোর্সটা প্রয়োজন, সেই ওয়াটার সোর্স অনেকাংশে নেই। আব্দুর রহিমের দাবি, সব নিয়মকানুন মেনেই তিনি ভবন তৈরি করছেন।
জরিমানা মশকৃতের জন্য 5,000 টাকা জরিমানা করছে, খালি ওটা না, ওই পাড়াতে যারা বিল্ডিং করতেছে সবারই, এবং আমারই সর্বনিম্ন 5,000 টাকা। খালের জীর্ণ দশার কারণে প্রতি বছর বর্ষা মৌসুমে নগরীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়ে এলাকাবাসী। এজন্য তারা দায়ী করছেন সিটি কর্পোরেশনের নিষ্ক্রিয়তাকে। এই নর্দমা এবং ড্রেনগুলো কোনো অবস্থাতে কোনো রাজনৈতিক কিংবা জনপ্রিয়তার চিন্তাটা না করে নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য এগুলো ফিরিয়ে আনার জন্য সিটি কর্পোরেশনকেই দায়িত্ব পালন করতে হবে। খাল দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র। কাজ শুরু করছে, যা আশা করি তাদের পরামর্শ মোতাবেক পরবর্তীতে কী কী করণীয় সেটি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বাস্তবায়নের মাধ্যমে জলবদ্ধতার সমস্যা নিরসন করার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করবো ইনশাল্লাহ। আমরা যে মাঝে মাঝে এই মশার উৎপাত বলি, বিভিন্ন বলি, সেই খালগুলো থেকে মশার উৎপাদন সৃষ্টি হয়। অর্থাৎ বেশ পরিমাণ এনভায়রনমেন্টাল হ্যাজার্ড আর হেলথ হ্যাজার্ড দুইটাই আছে। মাকড়জানি ছাড়াও প্রভাবশালীদের দখলবাজিতে বিলুপ্তির পথে শেওড়া, গোহালকান্দি এবং আকুয়া খালের 150 কিলোমিটার অংশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে আবারও মিলেছে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। সোমবার ভোর থেকে দুপুর পর্যন্ত সাতছড়ি জাতীয় উদ্যানের বিভিন্ন অংশে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট। রোববার রাতে ঢাকার যাত্রাবাড়ি থেকে আবেল ত্রিপুরা অমিত নামে একজনকে আটক করে কাউন্টার টেরোরিজম ইউনিট। তার দেয়া তথ্যের ভিত্তিতে সোমবার ভোর থেকে হবিগঞ্জের সাতছড়িতে অভিযান চালানো হয়। কাউন্টার টেরোরিজম ইউনিট জানায়, সাতছড়িতে অভিযান চালিয়ে 15টি রকেট প্রোপেল গ্রেনেড, 25টি বুস্টার ও লং রেঞ্জ অটোমেটিক মেশিন গানের 510 রাউন্ড বুলেট উদ্ধার হয়। তার তত্ত্বাবধানে আরও বিপুল পরিমাণে অস্ত্র গোলাবারুদ থাকার কথা স্বীকার করে এবং সেই অস্ত্র গোলাবারুদের অবস্থান এই আপনাদের উপজেলার সাতছড়ি পার্কে বলে জানায়। রকেট প্রোপেল গ্রেনেড এটা 15টি, এই গ্রেনেড বুস্টার 25টি এবং লং রেঞ্জ অটোমেটিক মেশিন গানের বুলেট 510 রাউন্ড। অমিতকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিট। তথ্য পেলে আবারও অভিযান চালানো হবে। আমরা তাকে রিমান্ডে এনে আরো ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করব এবং আমরা তার কাছ থেকে বা তার তত্ত্বাবধানে, তার দখলে, তার নলেজে আরো কোনো অস্ত্র গোলাবারুদ আছে কিনা সেটা আমরা রিমান্ডে এনে আরো ব্যাপক জিজ্ঞাসাবাদ করব এবং আমরা আশা করি তার মাধ্যমে আরো অভিযান আমাদের অব্যাহত থাকবে। এর আগে চলতি বছরের মার্চে সাতছড়ি জাতীয় উদ্যানে অভিযান চালিয়ে 18টি কামান বিধ্বংসী রকেট সেল উদ্ধার করে বিজিবি। 2014 সাল থেকেই কয়েক দফায় এখান থেকে উদ্ধার হয় বিপুল অস্ত্র ও গোলাবারুদ। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা মহামারীতে টালমাটাল বিশ্ব অর্থনীতি। একের পর এক পদক্ষেপ নিলেও সংকট সমাধানে হিমশিম খাচ্ছেন বিশ্ব নেতারা। নতুন বছরকে সামনে রেখে নীতি নির্ধারকেরা যেসব পরিকল্পনা হাতে নিয়েছিল, অমিক্রনের হানায় তাও ওলটপালট হয়ে গেছে। এদিকে মুদ্রাস্ফীতি আর অমিক্রনের কারণে বৈশ্বিক অর্থনীতিতে সমন্বয়হীনতা আরও বাড়ার আশঙ্কা বিশ্লেষকদের। প্রায় 2 বছর ধরে করোনা মহামারীর মোকাবিলায় হিমশিম খাচ্ছে বিশ্ব। রেকর্ড সংক্রমণ, প্রাণহানির পাশাপাশি নানা বিধিনিষেধের কারণে মুখ থুবড়ে পড়েছে অর্থনীতি। দেশে দেশে বাড়ছে মুদ্রাস্ফীতি। মরার উপর খাড়া ঘা হয়ে এসেছে করোনার নতুন ধরন ওমিক্রন। অবশ্য ওমিক্রন ধরা পড়ার আগেই সরবরাহ সংকটের কারণে অর্থনীতি পুনরুদ্ধারে গতি হারাচ্ছিল ইউরোপ। অক্টোবরে যুক্তরাজ্যে প্রবৃদ্ধি বাড়ে মাত্র 0.1%। এ পরিস্থিতিতে শুধু ইংল্যান্ড নয়, বিপাকে পড়ে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকও। বিশ্লেষকরা বলছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কড়াকড়ি আরোপ করলে কর্মসংস্থানের ওপর তার নেতিবাচক প্রভাব পড়বে। যুক্তরাষ্ট্রে 40 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে মূল্যস্ফীতি। একই সাথে বাড়ছে করোনার প্রকোপ। তবে নতুন করে লকডাউনের পরিকল্পনা নেই বাইডেন প্রশাসনের। এদিকে সংক্রমণ নিয়ন্ত্রণে সফল হওয়া অন্য দেশের তুলনায় অনেক আগেই স্বাভাবিক ছন্দে ফিরেছে চীন। গত সপ্তাহে ব্যাংকগুলোর রিজার্ভের পরিমাণ কমিয়ে আনার ঘোষণা দিয়েছে দেশটি। ব্যবসা ও গৃহস্থালী ঋণ বাড়ানোর প্রতিও জোর দিয়েছে চীন।
বিশেষজ্ঞদের মতে করোনায় অর্থনৈতিক সংকট সমাধানে বৈশ্বিক প্রচেষ্টা কখনোই সমন্বিত ছিল না। বেড়ে চলা মুদ্রাস্ফীতি ও করোনার নতুন ধরন ওমিক্রনের কারণেই এই সমন্বয়হীনতা আরও বাড়বে বলেও শঙ্কা বিশ্লেষকদের। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বে করোনা একদিনে মারা গেছেন 4,500 জন। এ নিয়ে মোট প্রাণহানি ছাড়িয়েছে 54,22,000। নতুন 7,30,000 রোগী নিয়ে এই পর্যন্ত আক্রান্ত 28,16,00,000-এরও বেশি। 24 ঘন্টায় সবচেয়ে বেশি 937 জনের মৃত্যু হয়েছে রাশিয়ায়, সেখানে নতুন শনাক্ত 23,000। যুক্তরাষ্ট্রে একদিনে 512 জনের মৃত্যুর পাশাপাশি শনাক্ত হয়েছে 1,75,000-এর বেশি। এদিকে ওমিক্রন আতঙ্কে 3 জানুয়ারি থেকে কঠোর বিধিনিষেধ জারির ঘোষণা দিয়েছে ফ্রান্স সরকার। নাগরিকদের সপ্তাহে অন্তত 3 দিন বাসায় থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বন্ধ থাকবে নাইট ক্লাব, ক্যাফে এবং বার। যুক্তরাজ্যে নববর্ষের আগে বাড়তি কোনো বিধিনিষেধ আরোপ হবে না বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। করোনার নতুন ধরন ওমিক্রন মোকাবেলায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। প্রতিদিন রাত 11টা থেকে ভোর 5টা পর্যন্ত কারফিউ থাকবে বলে জানিয়েছে রাজ্য সরকার। 6 মাস পর গত কয়েকদিনে দিল্লিতে করোনা সংক্রমণ 3 গুণ বেড়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই অবস্থায় ইয়েলো অ্যালার্ট জারির কথাও জানিয়েছে তারা। সংক্রমণ না কমলে বন্ধ করে দেওয়া হতে পারে স্কুল, কলেজ, শপিং মল, রেস্তোরাঁ, দোকান ও সিনেমা হল। নয়াদিল্লির মতো একই পদক্ষেপ নিয়েছে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ সহ কয়েকটি রাজ্য। এদিকে অমিক্রন সংক্রমণ বাড়ায় 5 রাজ্যের নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছে এনডিটিভি। এ পর্যন্ত ভারতের 19 রাজ্যে অমিক্রন আক্রান্ত হয়েছেন 578 জন। ওমিক্রন সংক্রমণ এড়াতে সোমবারও বিশ্বজুড়ে 2,500-এর বেশি ফ্লাইট বাতিল হয়েছে। বিলম্বিত হয়েছে 3,000-এর বেশি ফ্লাইটের যাত্রা। যুক্তরাষ্ট্রে 700-র বেশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়। ফ্লাইট অ্যাওয়ারের হিসাবে ক্রিসমাসের আগের দিন, ক্রিসমাসের দিন এবং ক্রিসমাসের পরদিন বিশ্বজুড়ে 6,000-এর বেশি ফ্লাইট বাতিল হয়েছে। ওমিক্রন সংক্রমণ বৃদ্ধির পর পাইলট, ক্রু, বিমান পরিচালনার সাথে যুক্ত কর্মী এবং অন্যান্য স্টাফদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। এসব কারণেই ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে। মার্কিন গণমাধ্যম CNN বলছে, ফ্লাইটগুলো বাতিল হয়েছে বিমান ভ্রমণের ক্ষেত্রে বছরের সবচেয়ে ব্যস্ত সময়। এবছর বিশ্বের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর অন্যতম তালেবানের আফগানিস্তানের ক্ষমতা দখল করা। 15 আগস্ট তালেবান ক্ষমতা দখলের পর যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সেনা পুরোপুরি প্রত্যাহার হয়। বিশ্বব্যাংক এবং পশ্চিমা বিশ্ব সহায়তা বন্ধ করায় এরপর থেকেই চরম অর্থনৈতিক সংকটে পড়ে দেশটি। সন্ত্রাসবাদ নির্মূলের নামে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সামরিক অভিযানে 2001 সালে আফগানিস্তানের রাষ্ট্র ক্ষমতা থেকে উৎখাত করা হয় তালেবানকে। এরপর থেকে দেশটিতে অবস্থান করছিল মার্কিন এবং ন্যাটো সেনারা। 20 বছরের অভিযান শেষে এবছর মে মাসে সেনা প্রত্যাহার শুরু করে যুক্তরাষ্ট্র। আবারও সক্রিয় হতে শুরু করে তালেবান। জুলাইয়ের মাঝামাঝি থেকে একের পর এক আফগান প্রদেশ দখল করতে থাকে তালেবান। 6 আগস্ট প্রথম প্রাদেশিক রাজধানী নিমরোজের জারাঞ্জ দখল করে তারা। এরপর মাত্র 7 দিনের মধ্যে 10টি প্রাদেশিক রাজধানী দখল করে নেয় তারা। 15 আগস্ট কাবুলের পতন হলে দেশটির পূর্ণাঙ্গ ক্ষমতা নেয় তালেবান। তালেবান ক্ষমতা দখলের পর ভয় আর আতঙ্কে দেশ ছাড়তে শুরু করে বিদেশি ও আফগান নাগরিকরা। দূতাবাস খালি করার আদেশ দেয় যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ। কাবুল বিমানবন্দরে সৃষ্টি হয় হৃদয় বিদারক দৃশ্য। কাবুলবাসীকে নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দেয়া আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালান। এর এক সপ্তাহের মধ্যে গঠিত নতুন তালেবান সরকারের প্রধানমন্ত্রী হন মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ। সরকার গঠনের আগে মাদকমুক্ত দেশ, নারী শিক্ষা ও অধিকার বাস্তবায়ন, ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার সহ বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন তালেবান নেতারা। তবে সরকার গঠনের পর ঠিক উল্টো চিত্রই চোখে পড়েছে সবার। নবগঠিত মন্ত্রিসভায় কোনো নারী সদস্য না রাখায় সমালোচিত হয় তালেবান। নারীদের উচ্চশিক্ষাতেও দেয়া হয় বাধা।
আফগান মেয়েরা বিশ্ববিদ্যালয়ে ছেলেদের সাথে একসাথে বসতে পারবে না বলে আদেশ দেয়া হয়। ছেলেদের দাড়ি কাটা, পশ্চিমা কায়দায় পোশাক পরা বা চুল কাটার ওপরও বিদ্যালয়ে ছেলেদের সাথে একসাথে বসতে পারবে না বলে আদেশ দেয়া হয়। ছেলেদের দাড়ি কাটা, পশ্চিমা কায়দায় পোশাক পরা বা চুল কাটার ওপরও দেয়া হয় নিষেধাজ্ঞা। এদিকে পশ্চিমা বিশ্ব অর্থ সহায়তা বন্ধ করায় চরম অর্থনৈতিক সংকটে পড়ে আফগানিস্তান। যতদিন যাচ্ছে বেড়েই চলেছে বেকারত্ব আর খাদ্য সংকট। আফগানিস্তানে দ্রুত ত্রাণ সহায়তা না পৌঁছালে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে আফগানিস্তানের সাধারণ মানুষ, বলছে মানবাধিকার সংস্থাগুলো। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রুদ্ধশ্বাস ম্যাচে উজবেকিস্তানকে ৩-২ সেটে হারিয়ে বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন ভলিবলের ফাইনালে উঠেছে বাংলাদেশ। লাল সবুজের শিরোপা লড়াই আজ শ্রীলঙ্কার সাথে। বেলা 3:30টায় শুরু ফাইনাল। মিরপুর ইনডোর স্টেডিয়ামে উজবেকিস্তানের বিপক্ষে লড়াই হয়েছে জমজমাট। প্রথম সেট হেরে শুরুতে ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। পরেরটায় সমতা ফিরিয়ে ম্যাচ জমিয়ে তোলে হর্ষিতরা। চতুর্থ সেট পর্যন্ত দুদল ছিল সমানে সমান। শেষ সেট 15-13 ব্যবধানে জিতে ফাইনালে ওঠার উৎসব করে লাল সবুজ। আসরে নেপাল ও মালদ্বীপের বিপক্ষে জয়ের পর তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারে বাংলাদেশ। 2016 সালে কিরগিজস্তানকে হারিয়ে প্রথম এই টুর্নামেন্টের শিরোপা জিতেছিল বাংলাদেশ, আর 2018-তে হয় রানার্স আপ। আজ থেকে 2 দিনের অনুশীলন ম্যাচ বাংলাদেশের। বে ওভালে প্রতিপক্ষ নিউজিল্যান্ড একাদশ। প্রথম সূচিতে 2টি প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও করোনা সংকটে এখন একটি ম্যাচ খেলেই নিতে হবে টেস্ট সিরিজের চ্যালেঞ্জ। এক সপ্তাহের অনুশীলনে আশাবাদী নির্বাচক আব্দুর রাজ্জাক। তরুণদের দিকে তাকিয়ে তিনি। অনুশীলন তো অনেক হলো, এবার প্র্যাকটিস ম্যাচের চ্যালেঞ্জ টাইগারদের সামনে। মাউন্ট মঙ্গানুয়ের টেস্ট ভেন্যুর পাশের আরেকটি মাঠে হবে 2 দিনের প্রস্তুতি ম্যাচ। 28-29 ম্যাচ প্র্যাকটিসের পরের 2 দিন চূড়ান্ত অনুশীলন। আর নতুন বছরের প্রথম দিনেই ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে সাদা পোশাকের চ্যালেঞ্জ। ফার্স্ট 2 দিনের ম্যাচ যেটা আগামীকাল থেকে শুরু হবে, আশা করা যাচ্ছে যে বেশ ভালোই হবে। এবং সবথেকে বড় ব্যাপার যে এখানে এই পাশেই মাঠে খেলা, তো আমাদের ওই অ্যাটমসফিয়ারটা পরিচিত হবে এবং ছেলেরা বেশ পজিটিভ আছে, ওরা ভালো করার জন্য ইগারলি ওয়েট করতেছে। অনুশীলনে এখন নেট সেশনেই বেশি গুরুত্ব। সব ব্যাটারি নিউজিল্যান্ডের পেস বাউন্সের পাশাপাশি বাড়তি বাতাসের সঙ্গে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জে ইতিবাচক থাকছেন। কোয়ারেন্টাইনের পরে যে প্র্যাকটিস সেশনগুলো হয়েছে আসলে বেশ ভালো, দেখে সবাইকে বেশ পজিটিভ মনে হচ্ছে এবং সবাই খুব সুন্দরভাবে কোপ আপ করার চেষ্টা করছে এবং আমার কাছে মনে হচ্ছে যে মোটামুটি রিকভার করে ফেলছে সবাই। স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাত করোনা কাটিয়ে সময়ের আগেই দলের সঙ্গে যোগ দেন একদিন আগে। অনুশীলনে তিনি প্রচণ্ড মনোযোগী। নিউজিল্যান্ডের মাঠে এখন পর্যন্ত কোনো ধরনের সাফল্য নেই বাংলাদেশের। ভালো কিছুর জন্য ব্যক্তি নয়, দল হিসেবেই পারফর্ম করতে হবে টাইগারদের। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে চমক দেখিয়েছে ঢাকা। মাহমুদুল্লাহর সঙ্গে তামিম ও মাশরাফিকে দলে ফিরিয়েছে। সাকিবের বরিশালে খেলবে শান্ত, সোহান, আছে উইন্ডিজ মেগাস্টার ক্রিস গেইল। মুস্তাফিজের কুমিল্লা নিয়েছে লিটন ইমরুলকে। খুলনায় আছেন মুশফিক, সৌম্য। এক মৌসুম পর ফিরে সফলভাবে বিপিএল আয়োজন করতে চায় গভর্নিং কাউন্সিল। ড্রাফটে আগ্রহের কেন্দ্রে ছিল ফ্র্যাঞ্চাইজিহীন ঢাকার দলটি। বিসিবি দায়িত্ব নিয়ে চমক দেখিয়েছে। ড্রাফটের আগেই দলে নিয়েছে টি-20 অধিনায়ক মাহমুদুল্লাহকে। ক্রিকেটারদের মধ্যে সরাসরি দল না পাওয়া তামিম, মাশরাফির দিকে নজর ছিল সবার। টি-20 অধিনায়ক দেরি করেননি, প্রথম রাউন্ডেই দলে নিয়েছেন তামিমকে। তৃতীয় রাউন্ডে কেউ যখন টাইগার সেরা অধিনায়ক মাশরাফিকে ডাকছিল না, সেই সুযোগ কাজে লাগিয়েছেন মাহমুদুল্লাহ। বিদেশি রিক্রুট আহামরি না হলেও শুভাগত, নাইম, এবাদত, রুবেলরা থাকায় কাগজে কলমে শক্তিশালী দল ঢাকা। দল গড়ার সময় একটা জিনিস খেয়াল রেখেছিলাম যে বিপিএল এর পরীক্ষিত পারফর্মার, সেদিকে আমাদের নজরটা বেশি ছিল এবং সোফার আমাদের পরিকল্পনা মাফিক হয়তো 100% আমরা পাইনি, বাট আমি বলি 70% আমরা যাদের চেয়েছিলাম তাদেরকে পেয়েছি। বরিশাল আগেই নিয়েছে সাকিবকে, তার দলের বড় নাম ক্রিস গেইল। এছাড়া সোহান, শান্ত, তাইজুল, ম্যাককয়কে পেয়েছে দলটি। মুশফিকের খুলনা খুব একটা সুবিধা করতে পারেনি ড্রাফটে।
সৌম্য, কামরুল রাব্বি, শেখ মাহেদী, সেকেন্দার রাজা ও শেখুকে প্রসন্নকে নিয়েছে। কুমিল্লায় মুস্তাফিজ, ফাফ ডু প্লেসির সাথে যোগ দিয়েছেন লিটন, জয়, মুমিনুল, ইমন, কুশাল মেন্ডিস ও ওশানে থমাস। যে টিমের একটা প্রত্যাশা ছিল বা আমাদের মাঝে যেটা হিসাব ছিল, ক্যালকুলেশন ছিল, আই থিঙ্ক আমরা অলমোস্ট 80% সেটা ফুলফিল করতে পেরেছি। সো এখানে স্যাটিসফাইড অলমোস্ট ফুলি। গেইলের খেলা বাংলাদেশ দেখে মাতবে এবং অত্যন্ত সুন্দর খেলা উপহার দিবেন। আমাদের সাথে আসছেন আমাদের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং আরো বড় বড় অনেক সোহান রয়েছেন, অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছেন। আমরা আশা করি এবার অত্যন্ত ভালো খেলা উপহার দিতে পারবো। ড্রাফটের আগে ঢাকার ফ্র্যাঞ্চাইজি না পাওয়ায় হয়েছে সমালোচনা। তবে বিপিএল এ ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে ঝামেলা এড়ানো ও সফল করতে এমন সিদ্ধান্ত জানিয়েছে কর্তৃপক্ষ। আমাদের এই বিপিএলটা কিন্তু একটা বেশ দীর্ঘ পরিক্রমা পার হয়ে আসছে, লম্বা পথ। এইবারের ক্ষেত্রেও আমরা চেয়েছি যাতে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েট না হয়। আমাদের যে রুলস রেগুলেশনগুলি ছিল ফিনান্সিয়াল খেলতে, আদার কমপ্লেন্স ইস্যু, এগুলি মিট না করলে কিন্তু আমরা কোনো কাউকে টিম ওনারশিপটা দিব না। 21 জানুয়ারি শুরু হবে বিপিএল এর 8ম আসর। ঢাকা, চট্টগ্রাম, সিলেটের 3 ভেন্যুতে হবে সবগুলো ম্যাচ। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মর্যাদার অ্যাশেজ ঘরেই রেখে দিয়েছে অস্ট্রেলিয়া। 2 ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় নিশ্চিত করেছে কামিন্সের দল। মেলবোর্নে তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে হারিয়েছে ইনিংস ও 14 রানের ব্যবধানে। দ্বিতীয় দিনের শেষ দিকে মাত্র 31 রানে ইংল্যান্ডের 4 উইকেট তুলে নিয়ে জয়ের পথে ছিল অজিরা। তৃতীয় দিন সকালে আনুষ্ঠানিকতা পূর্ণ করে তারা। মাত্র 68 রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। মাত্র 7 রানে 6 উইকেট শিকার করে অস্ট্রেলিয়ায় জয়ের নায়ক অভিষিক্ত পেসার স্কট বোল্যান্ড। ইংল্যান্ডের শেষ 4 উইকেট পড়ে মাত্র 16 বলের মধ্যে। তৃতীয় দিন সকালে মাত্র 81 মিনিট ক্রিজে টিকতে পারেন ইংলিশ ব্যাটাররা। প্রতিরোধ গড়তে পারেনি কেউ। অধিনায়ক জো রুটের 28 রান দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ। ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসলের সঙ্গে 1-1 গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিপক্ষের মাঠে হারের সংখ্যায় পড়েছিল রেড ডেভিলস। ম্যাচের 7 মিনিটেই সেন্ট ম্যাক্সিমিনের গোলে এগিয়ে যায় নিউক্যাসল। অন টার্গেটে দুর্দান্ত কিছু শট নিয়েও গোলের দেখা পায়নি ম্যাকপাইরা। ডেভিড ডি হেয়ার দুর্দান্ত সেভে ম্যাচ বাঁচায় ইউনাইটেড। শেষ দিকে এডিনসন কাভানির গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে রেড ডেভিলস। পূর্ণ 3 পয়েন্ট না পাওয়ায় ম্যান ইউয়ের অবস্থান বদলায়নি। পয়েন্ট টেবিলের 7 নম্বরে আছে রোনালদোর দল। ফেডারেশন কাপ বয়কট করায় বসুন্ধরা কিংস উত্তর বারিধারার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বাফুফে। আগামী আসরের জন্য নিষিদ্ধ এই দুটি ক্লাব, পাশাপাশি তাদের 5 লাখ টাকা জরিমানাও করা হয়েছে। সোমবার ডিসিপ্লিনারি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ফেডারেশন কাপের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপ, অথচ ওদের দল বসুন্ধরা কিংস টুর্নামেন্ট বয়কট করে হইচই ফেলে দেয়। উদ্বোধনী দিনের পরিস্থিতি নতুন সংকট তৈরি করে ঘরোয়া ফুটবলে। প্রতিপক্ষ দল না থাকা, রেফারিদের নিয়ম রক্ষার অপেক্ষা আবারও ক্লাব বাফুফের দূরত্ব সামনে নিয়ে আসে। কমলাপুর টার্ফে খেলা ঝুঁকিপূর্ণ, আর একটা বিশেষ দলকে সুবিধা দিতে সূচিতে পরিবর্তন। 2 কারণে বসুন্ধরা কিংসের এই সিদ্ধান্ত। আমি নিজেও অনেকটা অসহায়, কারণ আমাদের চিঠি কোনো গুরুত্ব দেয় না। বাংলাদেশের ফুটবলের দলবদল, সূচি প্রণয়ন, এমনকি ফিকচার শুধুমাত্র একটি বিশেষ ক্লাব সুবিধাদের জন্য প্রণয়ন করা হয়েছে। আমি মনে করি যখন সে আমার কলিগই হন এবং তিনি টিমও পরিচালনা করছেন, সেই ক্ষেত্রে অবশ্যই তিনি যখন কথা বলবেন তিনি তো অবশ্যই সেই দিকটা দৃষ্টি রেখেই তিনি কথা বলাটা বা কোনো বক্তব্য রাখাটা সমীচীন হবে বলে আমি মনে করি। ইমরুল হাসানের বিরুদ্ধে আচরণে তাকে কারণ দর্শানোর নোটিশও দেয়া হয়। একদিন পর আরও উত্তপ্ত পরিস্থিতি। বসুন্ধরা কিংসের সঙ্গে উত্তর বারিধারাকে বড় শাস্তি দিল ডিসিপ্লিনারি কমিটি। এই দুটি ক্লাব নিষিদ্ধ পরবর্তী ফেড কাপে, পাশাপাশি গুনতে হবে 5 লাখ টাকা জরিমানা। বসুন্ধরা কিংসের কাছ থেকে আমরা কোনো উত্তর পাইনি, বাট নির্দিষ্ট সময়সীমার পরে আসলে কি কি কাগজপত্র পাওয়া গিয়েছে, কি ডকুমেন্টস এবং পেপারস হাতে রয়েছে, সকল বিষয়গুলো নিয়েই আমাদের ডিসিপ্লিনারি কমিটি কম্প্রিহেন্সিভ ডিসিশনটা নিয়েছে। তবে সিদ্ধান্তের বিপক্ষে আপিল করার সুযোগ রাখছে বাফুফে। আর অংশ না নেওয়া আরেক দল মুক্তিযোদ্ধার বিরুদ্ধেও দ্রুত সিদ্ধান্ত জানাবে ফেডারেশন। তাদেরকে কিন্তু সেই দিনই চিঠি দেওয়া হয় এবং তাদেরকে 24 ঘন্টা সময় দেওয়া হয় উত্তর দেওয়ার জন্য। আবার গতকালকে মুক্তিযোদ্ধা সংসদ ক্রিয়াচক্র তারা মাঠে আসেনি, তাদেরকেও কিন্তু গতকালকে পত্র প্রেরণ করা হয় এবং তাদেরকেও আসলে 24 ঘন্টা সময় দিয়ে আজকে সন্ধ্যা 6টা পর্যন্ত সময় দিয়ে কিন্তু তাদের কাছে উত্তর চাওয়া হয়।
বসুন্ধরা কিংস কোন পথে এগোবে? সভাপতি ইমরুল হাসান গণমাধ্যম এড়ানোয় উত্তর মেলেনি। দুপক্ষের দূরত্ব বাড়লেই বিপদ, আর সমঝোতায় সমাধান হলেই কাটতে পারে এই সংকট। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল বিরতিহীন সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।